আবার প্রমাণ হলো ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল খুব সামান্যই। কারণ ফেসবুকে দেখা যাচ্ছিল জামায়াত নির্বাচনে জিতে এই শপথ নিল বলে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। সারা বিশ্ব জেনে গেল নির্বাচনে বড় ব্যবধানে জিতে গেছে বিএনপি, জিতে গেছেন তারেক রহমান। কিন্তু জামায়াত কি আদতে হারল, নাকি জানান দিল এবার মাঠ গোছানোর কাজটা এগিয়ে রাখা গেল? আসছেবার দেখা যাক কি হয়। নির্বাচনের পরের দিন ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সন্ধ্যাবেলায় আজকের এই ভিডিওটি করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফল, এটি মোটামুটি সেটেলড হয়ে গেছে। হা ভোট কত পড়েছে, না ভোট কত পড়েছে, বিএনপি সাকুল্যে কতটি সিট পেল, স্বতন্ত্র কতজন পেয়েছেন, আর জামায়াত ইসলামী কতজন তারা পেয়েছেন। তো সার্বিক ভোটের ফলাফল যাই হোক না কেন, ভোটের আগে জামাত নিয়ে মানুষের একটা মিথ তৈরি হয়েছিল, ভয়ঙ্কর একটি মিথ। আর সেই মিথটি ছিল জামাতের সঙ্গে দিল্লির একটা খুব ভালো যোগাযোগ হচ্ছে, দিল্লির কর্তা ব্যক্তিরা জামাতের আমিরের সঙ্গে এসে দেখা করেছেন, জামাতের আমিরও লন্ডনে গিয়ে দিল্লির কর্তা ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, ফলে জামাত যদি ক্ষমতায় আসে দিল্লি আপত্তি করবে না। দ্বিতীয় যে বিষয়টি ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছিল সেটি হলো আমেরিকা, তারা জামাতের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে। জামাত ক্ষমতায় আসুক, ক্ষমতা পরিচালনা করুক, এটা আমেরিকা চাচ্ছে। অন্যদিকে ব্রিটিশ রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের যারা রাষ্ট্রদূত, তারাও জামাতের ক্ষমতা আরোহণ নিয়ে বেশ দৌড়ঝাঁপ করছিল। কখনো দিল্লি যাচ্ছিল, কখনো লন্ডন যাচ্ছিল, কখনো ব্রাসেল যাচ্ছিল। আর রাষ্ট্রদূতদের এই তৎপরতার সঙ্গে তাল মিলিয়ে দেশের যারা ব্যবসায়ী আমলা কামলা, তারা সবাই মগবাজারে জামাতের অফিসে ভিড় জামাচ্ছিল। অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মূলত আমিরুল মুমিনিন হতে চলেছেন, মুসলমানদের নেতা হতে চলেছেন। তো এই যে অতিরিক্ত একটি ভাইব তোলা হয়েছিল, তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়ুম, তিনিও তারেক রহমান সাহেবকে অসম্মান করে ভীষণ রকম বাজে বক্তব্য দিয়েছেন। অন্যদিকে জামাতের যারা সঙ্গী সাথী, এনসিপির নেতৃবৃন্দ, বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি, তার চালচলন কথাবার্তা ছিল ভীষণ রকম বেপরোয়া। মির্জা আব্বাসকে ওঠার সময় এক জুবানি, বসার সময় আর এক জুবানি, এবং এই ভদ্রলোকের জীবন রীতিমতো তছনছ করে তিনি ছেড়েছেন। নির্বাচন যদি আর দিন 15 চলতো, আব্বাসউদ্দিন সাহেবের রক্ত বমি হতো, মির্জা আব্বাস সাহেবের রক্ত বমি হতো, ডিসেন্ট্রি, অথবা সেই যে রক্ত আমাশ হয় সেটি হতো, অথবা তিনি গলায় দড়ি দিয়ে মরতেন। এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আর নাসিরুদ্দিন পাটোয়ারির মতো তরুণ যারা নেতৃত্ব, তারা মির্জা আব্বাসের মতো ঝানু, বিখ্যাত এবং সিজেন্ট যারা পলিটিশিয়ান, তাদেরকে ঠিক তখনই আঘাত করেন যখন তার পিছনের ভিত্তিটা থাকে খুবই শক্তিশালী। তো এই যারা লোকজন, নাসিরুদ্দিন পাটোয়ারি, জামাতের যারা লোকজন, তাদেরকে প্রমোট করছিল, বিশেষ করে প্যারিসের প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, আর জামাতের আরেকজন আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত ইউটিউবার ইলিয়াস হুসাইন। তো তারা তাদেরকে নানাভাবে গত 17 মাস ধরে তাদেরকে যেভাবে প্রমোট করছিল, তাতে করে জামাতে যারা লোকজন, তারা মনে করেছিল যে এই দুজনের হাতে প্রচুর ক্ষমতা। আর সেই দুজনও, ইলিয়াস এবং পিনাকি, তারা দুজনে, যদিও তাদেরকে সবাই ইল্লু এবং পিঙ্কু হিসেবে ডাকেন, তো যেহেতু এই প্রথমবার আমি তাদের নাম উচ্চারণ করে ভিডিও করছি, তাই নামের বিকৃতি না করে আমি তাদেরকে ইলিয়াস এবং পিনাকি হিসেবেই সম্বোধন করছি। তো পিনাকি এবং ইলিয়াস, তাদের দুজনের যথেষ্ট আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল যে বাংলাদেশে তাদের কোটি কোটি ফলোয়ার আছেন, তারা বাংলাদেশে আসলে যে কোনো রাজনৈতিক পরিস্থিতি উল্টে যাবে, এবং তারা যদি বিএনপির বিপক্ষে যায়, বিএনপির রাজনীতি শেষ, জামাতের পক্ষে যদি তারা অবস্থান নেয়, তাহলে জামাতের রাজনীতি নতুন করে শুরু হবে। তো এরকম একটা ভাইব চলার কারণে ইন্টারনেটে
এবং সোশ্যাল প্ল্যাটফর্মে জামাত সম্পর্কে নানা রকম ওভার এস্টিমেট যেটিকে বলা হয় সেটি ছড়িয়ে পড়তে লাগলো এবং সবাই ধরে নিল জামাত ক্ষমতায় আসবে। প্রথমত জনপ্রিয়তা তাদের ব্যাপক হারে বেড়েছে, দ্বিতীয়ত তরুণ ভোটাররা যেহেতু এনসিপি তাদের সঙ্গে যুক্ত আছে সবাই জামাতকে ভোট দেবে, আর তৃতীয়ত যারা নারী ভোটার আছেন তারা দেবেন, আর ইসলামপন্থী যে সমস্ত মানুষ ধর্মকর্মে বিশ্বাসী সৎ মানুষের শাসন চায় এবং টাউট বাটপার বদমাশদেরকে পছন্দ করে না তারা জামাতকে ভোট দেবে। কাজেই জামাত ক্ষমতায় আসছে। কিন্তু শেষমেশ যখন রেজাল্ট আউট হলো, রেজাল্ট আউটের হওয়ার পরে দেখা গেল জামাত ভালো করেছে। অতীতের তাদের যতগুলো ইলেকশনে তারা অংশগ্রহণ করেছে সব ইলেকশনে তারা যত প্রার্থী তাদের পাশ করেছিল সব প্রার্থীর যোগফল একত্র করলেও এইবার তারা যে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এটা ইতিপূর্বে কখনো হয়নি। তো সেই দিক থেকে যদি আপনি ধরেন যে জামাত ক্ষমতায় যেতে পারছে না বা সরকার গঠন করতে পারছে না, এটি তাদের একদিকের পরাজয়। আর অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যে জামাত যে সংখ্যক আসন পেয়েছে সেই সংখ্যক আসন তারা জীবনে কোনোদিন পায়নি, সেই দিক থেকে এটি তাদের একটা বিজয়। এখন এই বিজয়ের যে আলটিমেট গোল কি? আলটিমেট গোল হলো তারা যদি এই বিজয়টিকে ধরে রাখতে পারেন এবং তার দ্বারা যে কারণে এই বিজয় লাভ করেছেন মূলত তাদের সততার জন্য, তাদের নম্রতার জন্য, তাদের ভদ্রতার জন্য, এবং অতীতে তারা অন্য রাজনৈতিক দলের মতো আকণ্ঠ ঘুষ এবং দুর্নীতিতে কখনো জড়াননি। এই সুনামটা যদি তারা অব্যাহত রাখতে পারেন এবং একই সঙ্গে তাদের যারা প্রতিপক্ষ বিএনপি, ইতিমধ্যে বিএনপি যে সকল দোষে দুষ্ট হয়েছে সেই সকল দোষ যদি বিএনপি করতে থাকে এবং এগুলো না করার কোনো কারণ নেই, সায়দাবাদের চাঁদাবাজি, গাবতলীর চাঁদাবাজি, তারপর মহাখালীর চাঁদাবাজি, কারণ বাজারের চাঁদাবাজি নিশ্চয়ই তারা আওয়ামী লীগের হাতে তুলে দেবে না, জামাতের হাতে তুলে দেবে না, অথবা ওখানে যে দৈনিক শত শত কোটি টাকা চাঁদা লেনদেন হয় সেই চাঁদার লোভ থেকে, লালসা থেকে নিজেদেরকে নিবৃত্ত করে ওই এলাকাকে চাঁদাবাজ মুক্ত তারা করবে, ইনক্লুডিং গুলিস্তান সহ। যদি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিব্রাইল ফেরেশতা পাঠিয়ে আলাদা হেদায়েত দান করেন, তাদের সিনা ফাঁক করে সেই সিনার মধ্যে থেকে যত দূষিত রক্ত বের করে নেয় সিনা সাক করে, তাহলে হয়তো সম্ভব। আদারওয়াইজ স্বয়ং তারেক রহমান সাহেব তো দূরের কথা, স্বয়ং বেগম জিয়া, তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাই এসেও যদি এই বিএনপির নাম ব্যবহার করা দুর্বৃত্তদেরকে হাতে পায়ে ধরেন তবুও তারা এই কুকর্ম থেকে নিজেদেরকে নিবৃত্ত করবে না। এদের বিরুদ্ধে বিএনপিকে খুব রাষ্ট্রিক অ্যাকশনে যেতে হবে, এদেরকে ক্রস ফায়ার দিতে হবে আবার আগের মতো, এদের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট চালাতে হবে। আদারওয়াইজ গত 17 মাসে তারা যে কাজ করেছে এটি বিএনপি শাসন ক্ষমতা আসার পর যদি মাত্র 30 দিন 30 ডেজ চলে, জামাতের দ্বিতীয় বিপ্লব শুরু হয়ে যাবে। জামাতের যে সফলতা এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তো সেই দিক থেকে জামাত যেটা শুরু করলো 2026 সনের ফেব্রুয়ারি মাসে, তাদের এই সফলতা সবেমাত্র শুরু হয়ে গেল। এই গেল এক। 2 নম্বর হলো যে ইসলামিক দলগুলো গত সেই যে কয়েক মাস আগে তারা সরোয়ার্দিতে একটি অনুষ্ঠান করেছিল, সেখানে হেফাজত, তারপরে সেখানে গণ অধিকার পরিষদে নুরুল হক নুরু, এরপর চরমোনাই পীর সাহেব জামাত যেভাবে একত্রে একই মঞ্চে সমবেত হয়েছিল, যদি সেই ঐক্যটা ধরে রাখা যেত এক্ষেত্রে যতই ম্যাটিকুলাস ডিজাইন হোক না কেন জামাত একটা ভালো ফলাফল করতে পারত। কিসের ইশারায় কার ইশারায় মামুনুল হকরা চলে গেল, কিসের ইশারায় কার ইশারায় চরমোনাই পীর সাহেব চলে গেলেন, এই জিনিসগুলো, বা জুনায়েদ হাবিবি কেন বিএনপিতে গেলেন, এই জিনিসগুলো এখন চুলচেরা বিশ্লেষণ হবে। চুলচেরা বিশ্লেষণের সঙ্গে সঙ্গে ইসলামী যে দলগুলো জামাতের নেতৃত্বে আবার ঐক্যবদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল ইসলামিক দলগুলো যদি পার্লামেন্টের বাইরে জামাতের নেতৃত্বে একত্র হয়, আর যেহেতু জামাত এখন পরীক্ষিত বিরোধী দল, প্রধান বিরোধী দল,
পরীক্ষিত তাদের যে নেতৃত্বের ক্ষমতা, এটি অন্য অন্য ইসলামিক দলগুলো এখন আর চ্যালেঞ্জ দিতে পারবে না। এখন কোনো অবস্থাতেই চরমনাই পীর সাহেব বড় কথা বলতে পারবেন না। তো সেই অর্থে যদি জামাতের নেতৃত্ব মেনে নিয়ে একটা বৃহত্তর মোর্চা হয়ে পড়ে বিরোধী দলে, আর পেছন দিক থেকে যদি আওয়ামী লীগ বাতাস দেয়, তাহলে সরকারের জন্য রাষ্ট্র চালানো কঠিন বিষয় হয়ে পড়বে এবং জামাতের দাবিদারি করা ছাড়া মূলত তখন সরকারের আর কোনো ওয়ে থাকবে না। আর ইতিমধ্যে সরকার যদি বড় বড় কোনো প্রজেক্টে ফেল করে, ভারতের সঙ্গে যদি তারা কোনো নেগোসিয়েশন করার চেষ্টা করে, কিংবা তারেক রহমান সাহেব যদি দিল্লি ভ্রমণে যান, নরেন্দ্র মোদীর লোকজন যদি বাংলাদেশে ঘন ঘন আসেন, তাহলে ওই যে সাদিক কায়েম যেভাবে গালি দিয়েছিল নির্বাচনের আগে তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে, ওই একই গালি আবার তিনি দিবেন। তাদের ভয় কেটে গেছে। তারা এখন যারা আছেন জামাত এবং অন্যান্য এনসিপির যারা লোকজন, তারা ইউনূস সাহেবকে গালি দিয়েছেন, শেখ হাসিনাকে গালি দিয়েছেন, তারেক রহমান সাহেবকে 1, 2, 3, 4, তারপরে তারেক রহমানের ঢ্যাস মার, তীরের সেলায় কাউয়া, তারেক আমার ঢ্যাস, এই কথাগুলো তারা বলতে বলতে মাছ ভাত হয়ে গেছে। বলে তারেক রহমান সাহেব ক্ষমতায় গেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দে ডোন্ট কেয়ার। তারা ক্যান্টনমেন্ট ভেঙে দিতে চেয়েছে, তারা সেই সেনাপ্রধানকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলেছে। তো তারই প্রেক্ষিতে তাদের কোনো ক্ষমতা ছিল না। তখন যদি তাদের এই সাহস হয়, আর এক্ষেত্রে যদি সংসদে তাদের 70টির মতো প্রায় আসন থাকে, উচ্চকক্ষে তাদের সিট থাকে, এরপর নারী আসনে, সংরক্ষিত আসনে তাদের প্রতিনিধিত্ব থাকে, তাহলে সেক্ষেত্রে জামাত এনসিপির যারা নেতৃবৃন্দ গত 17 মাসে যে সকল বড় বড় কথা বলেছে, সেই বড় বড় কথাগুলো সুপারলেটিভ ডিগ্রি হয়ে বিএনপির বিরুদ্ধে এটি প্রয়োগ হবে। আর প্রয়োগ হওয়ার ফলে কি হচ্ছে, জামাত ডে বাই ডে তারা শক্তিশালী হবে, ক্ষমতা সম্পন্ন হবে। ফলে যে জামাতকে এখন পরাজিত মনে করা হচ্ছে, যে জামাতকে এখন যাকে বলা হয় বিরোধী দল মনে করা হচ্ছে, সেই জামাত যে গণেশ উল্টে দিতে পারবে না তা কিন্তু বলা যাচ্ছে না। সেক্ষেত্রে এই যে নির্বাচনের যে ফলাফলটা হলো, আমি মনে করি যে নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, ম্যাটিকুলার ডিজাইনের একটা ফার্স্ট পর্ব এটা শুরু হলো। আর পরবর্তী পর্বগুলো কিভাবে চলবে অপেক্ষা করেন এবং দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।